বাংলা সাহিত্যের ইতিহাসে এমন একটি উপন্যাস আছে যেখানে প্রেম, নৈতিকতা এবং সামাজিক সংকট একসঙ্গে মিলিত হয়ে তৈরি করেছে এক গভীর মানবিক ট্র্যাজেডি। একজন ধনী ভদ্রলোক নগেন্দ্র, একজন আদর্শ স্ত্রী সূর্যমুখী, আর একজন অসহায় তরুণী কুন্দনন্দিনী। এই তিনজনের সম্পর্ক থেকেই জন্ম নিয়েছে এক অসাধারণ উপন্যাস বিষবৃক্ষ। আমরা শুরু করছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস বিষবৃক্ষের ধারাবাহিক পাঠ ও বিশ্লেষণ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা উপন্যাসের জনক হিসেবে পরিচিত। 19 শতকের বাংলার সমাজ, মানুষের মনস্তত্ত্ব এবং নৈতিক দ্বন্দ্বকে তিনি অসাধারণ দক্ষতায় উপন্যাসে তুলে ধরেছেন। 1873 সালে প্রকাশিত বিষবৃক্ষ উপন্যাসে তিনি মূলত সমাজের একটি গুরুত্বপূর্ণ সমস্যা, বিধবা নারী ও সামাজিক নৈতিকতার প্রশ্নকে কেন্দ্র করে কাহিনী নির্মাণ করেছেন। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস বিষবৃক্ষের ধারাবাহিক পাঠ আমরা শুরু করছি প্রথম পরিচ্ছেদ, যার শিরোনাম নগেন্দ্রের নৌকা যাত্রা। উপন্যাসের শুরুতেই আমরা দেখি নগেন্দ্রনাথ দত্ত নৌকায় করে ভ্রমণ করছেন। তিনি একজন ধনী জমিদার এবং শিক্ষিত ভদ্রলোক। নদীপথে ভ্রমণের সময় তিনি একদিন এমন একটি দৃশ্য দেখলেন যা তার জীবনের গতিপথ সম্পূর্ণ বদলে দেয়। একটি গ্রামে তিনি দেখতে পান একটি ভাঙাচোরা বাড়ি এবং সেখানে বাস করছে এক অসহায় তরুণী, সদ্য পিতৃহারা কুন্দনন্দিনী। কুন্দনন্দিনী পিতৃহীন, আশ্রয়হীন এবং সমাজের কাছে প্রায় অবহেলিত। এই দৃশ্য দেখে নগেন্দ্রের মনে করুণা জাগে। সেই করুণা থেকেই শুরু হয় এমন একটি সম্পর্ক যার ফল ভবিষ্যতে ভয়াবহ হয়ে উঠেছে। আমরা উপন্যাসটি পড়ব এবং পাশাপাশি এই উপন্যাসের প্রয়োজনীয় অংশগুলির ব্যাখ্যা বিশ্লেষণ করব। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। কমেন্ট করলে সেই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী সময়ে আলোচনা করব। প্রথম পরিচ্ছেদ, নগেন্দ্রের নৌকা যাত্রা। নগেন্দ্র দত্ত নৌকারোহণে যাইতেছিলেন। জ্যৈষ্ঠ মাস, তুফানের সময় ভারজা সূর্যমুখী মাথার দিব্য দিয়া বলিয়া দিয়াছিলেন, দেখিও নৌকা সাবধানে লইয়া যাইও, তুফান দেখিলে লাগাইও, ঝড়ের সময় কখনো নৌকায় থাকিও না। নগেন্দ্র স্বীকৃত হইয়া নৌকারোহণ করিয়াছিলেন, নহিলে সূর্যমুখী ছাড়িয়া দেন না। কলিকাতায় না গেলেও নহে, অনেক কাজ ছিল। নগেন্দ্রনাথ মহাধনবান ব্যক্তি, জমিদার। তাহার বাসস্থান গোবিন্দপুর। যে জেলায় সেই গ্রাম, তাহার নাম গোপন রাখিয়া হরিপুর বলিয়া তাহার বর্ণনা করিব। নগেন্দ্রবাবু যুবা পুরুষ, বয়ক্রম 63 বর্ষমাত্র। নগেন্দ্রনাথ আপনার বজরায় যাইতেছিলেন। প্রথম 2-1 দিন নির্বিঘ্নে গেল। নগেন্দ্র দেখিতে দেখিতে গেলেন নদীর জল অবিরল চলচল চলিতেছে, ছুটিতেছে, বাতাসে নাচিতেছে, রৌদ্রে হাসিতেছে, আবর্তে ডাকিতেছে। জল অশ্রান্ত অনন্ত ক্রীড়াময়। জলের ধারে তীরে তীরে মাঠে মাঠে রাখালেরা গরু চড়াইতেছে। কেহ বা বৃক্ষের তলায় বসিয়া গান করিতেছে, কেহ বা তামাকু খাইতেছে, কেহ বা মারামারি করিতেছে, কেহ কেহ ভুজা খাইতেছে। কৃষকে লাঙল চষিতেছে, গরু ঠেঙাইতেছে, গরুকে মানুষের অধিক করিয়া গালি দিতেছে, কৃষাণকেও কিছু কিছু ভাগ দিতেছে। ঘাটে ঘাটে কৃষকের মহিষীরাও কলসি, ছেঁড়া কাঁথা, পচা মাদুর, রূপার তাবিজ, নাকচাবি, পিতলের পঁইচে, 2 মাসের ময়লা পরিদেহ বস্ত্র, মসি নিন্দিত গায়ের বর্ণ, রুক্ষ কেশ লইয়া বিরাজ করিতেছেন। তাহার মধ্যে কোন সুন্দরী
মাথায় কাদা মাখিয়া মাথা ঘষিতেছেন, কেহ ছেলে ঠেঙাইতেছেন, কেহ কোনো অনুদ্দিষ্টা অব্যক্ত নাম্নী প্রতিবাসিনীর দেশে কোন্দল করিতেছেন, কেহ কাষ্ঠে কাপড় আছড়াইতেছেন। কোনো কোনো ভদ্রগ্রামের ঘাটে কুলকামিনীরা ঘাট আলো করিতেছেন, প্রাচীনারা বক্তৃতা করিতেছেন, মধ্যবয়স্কারা শিব পূজা করিতেছেন, যুবতীরা ঘোমটা দিয়া ডুব দিতেছেন, আর বালক বালিকারা চেঁচাইতেছে, কাদা মাখিতেছে, পূজার ফুল কুড়াইতেছে, সাঁতার দিতেছে, সকলের গায়ে জল দিতেছে। কখনো কখনো ধ্যানে মগ্না মুদ্রিত নয়না কোনো গৃহিণীর সম্মুখস্থ কাদার শিব লইয়া পলাইতেছে। ব্রাহ্মণ ঠাকুরেরা নিরীহ ভালো মানুষের মতো আপন মনে গঙ্গাস্তব পড়িতেছেন, পূজা করিতেছেন। একবার আকণ্ঠ নিমজ্জিতা কোনো যুবতীর প্রতি অলক্ষ্যে চাহিয়া লইতেছেন। আকাশে সাদা মেঘ রৌদ্রতপ্ত হইয়া ছুটিতেছে, তাহার নিচে কৃষ্ণবিন্দুবৎ পাখি উড়িতেছে। নারিকেল গাছে চিল বসিয়া রাজমন্ত্রীর মতো চারিদিক দেখিতেছে, কাহার কিসে ছোঁ মারিবে। বক ছোট লোক কাদা ঘাঁটিয়া বেড়াইতেছে, ডাহু রসিক লোক ডুব মারিতেছে, আর পাখি হালকা লোক কেবল উড়িয়া বেড়াইতেছে। হাটুরিয়া নৌকা হটর হটর করিয়া যাইতেছে আপনার প্রয়োজনে। খেয়া নৌকা গজেন্দ্র গমনে যাইতেছে পরের প্রয়োজনে। বোঝাই নৌকা যাইতেছে না, তাহাদের প্রভুর প্রয়োজন মাত্র। নগেন্দ্র প্রথম 2-1 দিন দেখিতে দেখিতে গেলেন। পরে একদিন আকাশে মেঘ উঠিল, মেঘ আকাশ ঢাকিল, নদীর জল কালো হইল, গাছের মাথা কটা হইল, মেঘের কোলে বক উড়িল, নদী নিষ্পন্দ হইল। নগেন্দ্র নাবিকদিগকে আজ্ঞা করিলেন, নৌকাটা কিনারায় বাঁধিও। রহমত মোল্লা মাঝি তখন নেমাজ পড়িতেছিল, কথার উত্তর দিল না। রহমত আর কখনো মাঝিগিরি করে নাই। তাহার নানার খালা মাঝির মেয়ে ছিল, তিনি সেই গর্বে মাঝিগিরির উমেদার হইয়াছিলেন, কপালক্রমে সিদ্ধকাম হইয়াছিলেন। রহমত হাঁকে ডাকে খাটো নন। নেমাজ সমাপ্ত হইলে বাবুর দিকে ফিরিয়া বলিলেন, ভয় কি হুজুর, আপনি নিশ্চিন্ত থাকুন। রহমত মোল্লার এত সাহসের কারণ এই যে কিনারা অতি নিকট, অবিলম্বেই কিনারায় নৌকা লাগিল। তখন নাবিকেরা নামিয়া নৌকা কাছি করিল। বোধ হয় রহমত মোল্লার সঙ্গে দেবতার কিছু বিবাদ ছিল। ঝড় কিছু গুরুতর বেগে আসিল। ঝড় আগে আসিল, ঝড় ক্ষণেক কাল গাছপালার সঙ্গে মল্লযুদ্ধ করিয়া সহোদর বৃষ্টিকে ডাকিয়া আনিল। তখন 2 ভাই বড় মাতামাতি আরম্ভ করিল। ভাই বৃষ্টি ভাই ঝড়ের কাঁধে চড়িয়া উড়িতে লাগিল। 2 ভাই গাছের মাথা ধরিয়া নোয়ায়, ডাল ভাঙে, লতা ছেঁড়ে, ফুল লোপে, নদীর জল উড়ায়, নানা উৎপাত করে। এক ভাই রহমত মোল্লার টুপি উড়াইয়া লইয়া গেল, আর এক ভাই তাহার দাড়িতে প্রস্রবণের সৃজন করিল। দাঁড়িরা পাল মুড়ি দিয়া বসিল। বাবু সব সারসি ফেলিয়া দিলেন। ভৃত্যেরা নৌকা সজ্জা সকল রক্ষা করিতে লাগিল। নগেন্দ্র বিষম সংকটে পড়িলেন। নৌকা হইতে ঝড়ের ভয়ে নামিলে নাবিকেরা কাপুরুষ মনে করিবে, না নামিলে সূর্যমুখীর কাছে মিথ্যাবাদী হইতে হয়। কেহ কেহ জিজ্ঞাসা করিবেন, তাহাতেই বা ক্ষতি কি? আমরা জানি না, কিন্তু নগেন্দ্র ক্ষতি বিবেচনা করিতেছিলেন। এমতো সময়ে রহমত মোল্লা স্বয়ং বলিল যে, হুজুর, পুরাতন কাছি, কি জানি কি হয়, ঝড় বড় বাড়িল, নৌকা হইতে নামিলে ভালো হইত। সুতরাং নগেন্দ্র নামিলেন। নিরাশ্রয়ে নদী তীরে ঝড় বৃষ্টিতে দাঁড়ানো কাহারও সুসাধ্য নহে। বিশেষ সন্ধ্যা হইল, ঝড় থামিল না। সুতরাং আশ্রয়ানুসন্ধানে যাওয়া কর্তব্য বিবেচনা করিয়া নগেন্দ্র গ্রামাভিমুখে চলিলেন।
নদী তীর হইতে গ্রাম কিছু দূরবর্তী। নগেন্দ্র পদব্রজে কর্দমময় পথে চলিলেন। বৃষ্টি থামিল, ঝড়ও অল্পমাত্র রহিল, কিন্তু আকাশ মেঘ পরিপূর্ণ, সুতরাং রাত্রে আবার ঝড় বৃষ্টির সম্ভাবনা। নগেন্দ্র চলিলেন, ফিরিলেন না। আকাশে মেঘাড়ম্বর কারণ রাত্রি প্রদোষকালেই ঘনান্ধতমময়ী হইল। গ্রাম, গৃহ, প্রান্তর, পথ, নদী কিছুই লক্ষ্য হয় না। কেবল বন বিটপি সকল সহস্র সহস্র খদ্যোতমালা পরিমণ্ডিত হইয়া হীরকখচিত কৃত্রিম বৃক্ষের ন্যায় শোভা পাইতেছিল। কেবলমাত্র গর্জন বিরত শ্বেত কৃষ্ণাভ মেঘমালার মধ্যে হ্রস্বদীপ্তি সৌদামিনী মধ্যে মধ্যে চমকিতেছিল। স্ত্রীলোকের ক্রোধ একেবারে হ্রাসপ্রাপ্ত হয় না। কেবলমাত্র নববাড়ি সমাগম প্রফুল্ল ভেকেরা উৎসব করিতেছিল। ঝিল্লি রব মনোযোগপূর্বক লক্ষ্য করিলে শোনা যায়, রাবণের চিতার ন্যায় অশ্রান্ত রব করিতেছে, কিন্তু বিশেষ মনোযোগ না করিলে লক্ষ্য হয় না। শব্দের মধ্যে বৃক্ষাগ্র হইতে বৃক্ষপত্রের উপর বর্ষাবশিষ্ট বারিবিন্দুর পতন শব্দ, বৃক্ষতলস্থ বর্ষাজলে পত্রচ্যুত জলবিন্দু পতন শব্দ, পথিস্থ অনিঃসৃত জলে শৃগালের পদসঞ্চারণ শব্দ, কদাচিৎ বৃক্ষারূঢ় পক্ষীর আর্দ্রপক্ষের জলমোচনার্থ পক্ষ বিধুনন শব্দ, মধ্যে মধ্যে শমিত প্রায় বায়ুর ক্ষণিক গর্জন, তৎসঙ্গে বৃক্ষপত্রচ্যুত বারিবিন্দু সকলের এককালীন পতন শব্দ। ক্রমে নগেন্দ্র দূরে একটা আলো দেখিতে পাইলেন। জলপ্লাবিত ভূমি অতিক্রম করিয়া বৃক্ষচ্যুত বাড়ি কর্তৃক সিক্ত হইয়া বৃক্ষতলস্থ শৃগালের ভীতি বিধান করিয়া নগেন্দ্র সেই আলোকাভিমুখে চলিলেন। বহু কষ্টে আলোক সন্নিধি উপস্থিত হইলেন। দেখিলেন এক ইষ্টক নির্মিত প্রাচীন বাসগৃহ হইতে আলো নির্গত হইতেছে। গৃহের দ্বার মুক্ত। নগেন্দ্র ভৃত্যকে বাহিরে রাখিয়া গৃহমধ্যে প্রবেশ করিলেন। দেখিলেন গৃহের অবস্থা ভয়ানক। বিষবৃক্ষ উপন্যাসের প্রথম পরিচ্ছেদের এখানেই সমাপ্তি। আমরা এর পরের পর্বে তুলে ধরব বিষবৃক্ষ উপন্যাসের কাহিনীর দ্বিতীয় পরিচ্ছেদ, দ্বীপ নির্বাণ। দ্বিতীয় পরিচ্ছেদ দ্বীপ নির্বাণ পরের পর্বে।